আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস বুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 7টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 7টি ফরম্যাটে মাত্র 7টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে চলুন প্রথমে আমরা ফরম্যাট 7টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 NI অ্যাপ্রোচ, ফরম্যাট নাম্বার 2 NY অ্যাপ্রোচ, ফরম্যাট নাম্বার 3 ক্যাপিটাল স্ট্রাকচার, ফরম্যাট নাম্বার 4 ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ফরম্যাট নাম্বার 5 MM অ্যাপ্রোচ, ফরম্যাট নাম্বার 6 আরবিট্রেজ, ফরম্যাট নাম্বার 7 ফ্রি ক্যাশ ফলো। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা ফরম্যাট অনুযায়ী এক নজরে সূত্রগুলি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 NI অ্যাপ্রোচ। এক নম্বর ফরম্যাটে আমাদের মোট 5টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। তো 5টি রিকোয়ারমেন্টে আলাদাভাবে সূত্রগুলি দেওয়া হয়েছে। প্রথমে ফাইন্ড আউট দ্য শেয়ার ভ্যালু, এখানে এস এর মান নির্ণয় করতে হবে। সূত্র হলো EBIT ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি KE অবলিক অথবা EBIT মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই KE। 2 নম্বর সূত্র হলো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড। বন্ড ভ্যালু সূত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই KD কস্ট অফ ডেট, যাকে বলা ইন্টারেস্ট রেট। 3 নম্বর হলো ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র এস ক্যাপিটাল অর্থাৎ শেয়ার ক্যাপিটাল প্লাস বন্ড ক্যাপিটাল, এস প্লাস বি শেয়ার ক্যাপিটাল প্লাস বন্ড ক্যাপিটাল। 4 নম্বর হলো ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল KO। KO এর সূত্র হলো EBIT ডিভাইড বাই V ইনটু 100। শিক্ষার্থীগণ, KO এর সূত্র আমি এখানে 2টি দিয়েছি। যদি কোনো প্রশ্নপত্রে অনুপাত দেওয়া থাকে, রেশিও দেওয়া থাকে, তাহলে নিচের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। যেমন KO সমান সমান KE প্লাস KE মাইনাস KD ইন্টু B বাই S, বিতে বন্ড, S তে শেয়ার ক্যাপিটাল। তাহলে প্রশ্নপত্রে KE দেওয়া থাকবে আর KD দেওয়া থাকবে, বন্ড ক্যাপিটাল এবং শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ বন্ড ক্যাপিটাল দেওয়া থাকবে অনুপাত আর শেয়ার ক্যাপিটালে অনুপাত দেওয়া থাকবে। এটা ক্যালকুলেশন করলে KO এর মান বের করা যাবে। যখন প্রশ্নপত্রে KE দেওয়া থাকবে তখন সেটা NI অ্যাপ্রোচ, অর্থাৎ NI অ্যাপ্রোচ হতে গেলে অবশ্যই প্রশ্নে KE দেওয়া থাকবে আর লাস্টে KO বের করতে হবে। যদি NY অ্যাপ্রোচ হতো তাহলে প্রশ্নে KO দেওয়া থাকতো, তখন KE দেওয়া থাকতো না, KO প্রশ্নে দেওয়া থাকবে আর লাস্টে KE বের করতে হবে। এটা হলো NY অ্যাপ্রোচ। NY অ্যাপ্রোচে আমি এখানে 7টি সূত্র দিয়েছি। এই 7টি রিকোয়ারমেন্ট হতে পারে সর্বোচ্চ। দেখুন, প্রথমে ভ্যালু অফ দ্য ফার্ম, এটা জিজ্ঞাসা করা হবে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফার্ম। ভ্যালু অফ ফার্মের সূত্র হলো EBIT ডিভাইড বাই KO। প্রশ্নে EBIT দেওয়া থাকবে, KO এর মান দেওয়া থাকবে, আর তখন প্রশ্ন করা হবে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফার্ম। তো ভ্যালু অফ ফার্মের সূত্র আমরা অ্যাপ্লাই করব, EBIT কে KO দ্বারা ভাগ করব। এরপরে ভ্যালু অফ বন্ড, বন্ডের সূত্র হবে ভ্যালু অফ ফার্ম থেকে শেয়ার ক্যাপিটাল বাদ দিবেন, আর তখন শেয়ার ক্যাপিটাল প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। তাহলে ভ্যালু থেকে শেয়ার বাদ দিলে বন্ড থাকে, আর যখন শেয়ারের মূল্য বের করতে বলা হবে তখন ভ্যালু থেকে বন্ড ক্যাপিটাল বাদ দিলে শেয়ার ক্যাপিটাল থাকবে, অর্থাৎ তখন বন্ড ক্যাপিটাল প্রশ্নপত্রে ডেট ক্যাপিটাল দেওয়া থাকবে। এরপর আসুন 4 নাম্বার কস্ট অফ ইকুইটি। সূত্র হলো EBT ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু 100। প্রশ্নপত্রে EBIT থাকলে ইন্টারেস্ট বাদ দিলে EBT হয়, তো EBT কে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করবেন, KE বের হবে। এরপর আসুন অবলিক দেওয়া হয়েছে KO প্লাস ব্র্যাকেটের ভিতরে KO মাইনাস KD ইনটু বন্ড বাই S, অর্থাৎ বন্ড ক্যাপিটালকে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ। এটা কোন সময় হয়? যখন অনুপাত দেওয়া থাকে, প্রশ্নপত্রে রেশিও দেওয়া থাকবে, বন্ড ইস টু বা ডেট ইস টু ইকুইটি এরকম লেখা থাকবে প্রশ্নে, তখন আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে শিক্ষার্থীগণ, এখানে KE 2টা সূত্র দেওয়া হয়েছে। উপরে EBT ভাগ শেয়ার ক্যাপিটাল ইনটু 100, আবার নিচেটা দেওয়া হয়েছে KE সমান সমান KO প্লাস ব্র্যাকেটের ভিতরে KO মাইনাস KD ইনটু বন্ড বাই শেয়ার। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন EPS। EPS এর সূত্র হলো EBIT মাইনাস I, তাহলে হলো EBT ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে EPS পাওয়া যাবে। এবার আসুন পার্সেন্টেজ অফ ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ বা পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে বন্ড ক্যাপিটাল ডিভাইড বাই ভ্যালু অফ দ্য ফার্ম ইনটু 100। এটা হলো ফিনান্সিয়াল লিভারেজের সূত্র। তাহলে মোট আমরা NY অ্যাপ্রোচে দেখলাম 7টি রিকোয়ারমেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর 7টি সূত্র আমরা এখানে বিস্তারিত জানলাম।
আর বাকিটা আমরা অঙ্ক করার সময় এগুলো বিষয়ে আরো ভালো জানতে পারবো। এখন আসুন 3 নাম্বার ক্যাপিটাল স্ট্রাকচার। সেখানে দেখুন ক্যাপিটাল স্ট্রাকচার এটা খুবই সহজ একটা ফরম্যাট। এই ফরম্যাটে ইবিআইটি দেওয়া থাকে আর অল্টারনেটিভ, সোর্স, মেথড, অপশন এগুলো বলা থাকে। এখানে সাধারণত প্রশ্ন করা হয় হুইচ অপশন শুড ইউ অ্যাকসেপ্ট, হুইচ অল্টারনেটিভ অ্যাকসেপ্টেবল, এই ধরনের কথা বলা হয়। তো যে অল্টারনেটিভের ইপিএস বড় হবে সেটা আমাদের কোম্পানির জন্য ভালো হবে, সেটা অ্যাকসেপ্ট করব। তো এইটা আমাদের এখানে আমাদের একটা রিকোয়ারমেন্ট হবে ক্যালকুলেট দ্য ইপিএস, আর ইবিআইটি তখন দেওয়া থাকবে। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি বের হবে, এসকের মাধ্যমে করতে হবে এটা। আর ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাওয়া যাবে, ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলে ইএসিএস পাওয়া যাবে, ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস বের হবে। এটা হলো একটা সূত্র, ইপিএস এর সূত্র। এসবটা মনে রাখলে আমাদের 3 নম্বর ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে। এবার আসুন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে সাধারণত 6টি ফর্মুলা আছে, এই 6টি রিকোয়ারমেন্ট হয়। প্রথমে জিজ্ঞেস করা হয় ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র হলো বন্ড প্লাস শেয়ার। এরপরে কেও সূত্র হলো কেডি কস্ট অফ ডেট ইনটু ডাব্লিউডি অর্থাৎ ওয়েট অফ ডেট প্লাস কেই ইকুইটি কস্ট অফ ইকুইটি ইনটু ওয়েট অফ ইকুইটি। ওয়েট অফ ইকুইটি আর কস্ট অফ ইকুইটি গুণ করে যে মান আসবে, কস্ট অফ ডেট এবং ওয়েট অফ ডেট এই দুটো গুণ করে সেই মানটা যোগ করলে কেও পাওয়া যাবে। অবলিক দেওয়া হয়েছে কেও সূত্র এভাবে কেডি ইনটু বন্ড বাই ভি। সেটা দেখুন এই বন্ডকে ভি দ্বারা ভাগ করলে ডাব্লিউডি হয়। আবার কেই ইনটু এস বাই ভি, আর এস কে ভি দ্বারা ভাগ করলে ডাব্লিউই বের হয়। এখন আসুন 4 নম্বর সূত্র হলো ভ্যালু অফ বন্ড। বন্ডের সূত্র হলো ইন্টারেস্ট বাই কেডি। ইন্টারেস্টকে কেডি দ্বারা ভাগ করে অর্থাৎ ইন্টারেস্ট অ্যামাউন্টকে কেডি দ্বারা ভাগ করলে ভ্যালু অফ বন্ড পাওয়া যায়। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালে আমি আরেকটা সূত্র দিয়েছি বিকল্প, ইবিআইটি ডিভাইড বাই ভি দ্বারা ভাগ করলেও হয়, কিন্তু এখানে ভি দেওয়া না থাকলে আমরা এইভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। উপরে দিছি ইবিআইটি, নিচে লিখেছি ইবিটি ভাগ কেই। শুধুমাত্র ইবিটি ভাগ কেই এটা ভাগ করলে শেয়ার ক্যাপিটাল বের হয়, আর শেয়ার ক্যাপিটাল আর বন্ড ক্যাপিটাল দুটো যোগ করলে ভি হয়। ভি দ্বারা ইবিআইটি কে ভাগ করলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের হয়। এবার কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি উপরে হলো ইবিটি ডিভাইডেড বাই ইবিআইটি ভাগ কে ও। সেখানে দেখুন কে ও দ্বারা ইবিআইটি কে ভাগ করলে ভ্যালু বের হয়। ভ্যালু থেকে বন্ড ক্যাপিটাল বাদ দিলে শেয়ার ক্যাপিটাল থাকে। ইবিটি কে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ দিয়ে একসাথে গুণ করলে কস্ট অফ ইকুইটি হয়। এগুলো অঙ্ক করার সময় আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আমরা ট্র্যাডিশনাল সূত্রগুলো দেখলাম। এবার আসুন এমএম অ্যাপ্রোচ। এমএম অ্যাপ্রোচে 7টা রিকোয়ারমেন্ট হয়, আর প্রত্যেকটা সূত্র আমি এখানে আলাদা করে দিয়েছি। যে উইদাউট ট্যাক্স প্রথমে ভ্যালু অফ দ্য আনলিভারেড, ভি ইউ তে আনলিভারেড বোঝানো হয়। আনলিভারেড ফার্মের ভ্যালু ইবিআইটি ডিভাইড বাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর অথবা কেও দিলেও হবে। এখানে আনলিভারেড ফার্মের আরেকটা সূত্র দিলাম উইথ ট্যাক্স, ইবিআইটি অন মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা কেও। এই দুইটাই আনলিভারেড ফার্মের, একটা উইদাউট ট্যাক্স, এটা হচ্ছে উইথ ট্যাক্স। আরেকটা আসি লিভারেড ফার্মের সূত্র হলো ভ্যালু অফ আনলিভারেড প্লাস ডেপ্ট ইনটু ট্যাক্স রেট। এটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ডেপ্ট ইনটু ট্যাক্স রেট এটা গুণ করলে ক্যাপিটাল গেইন হয়, আর ক্যাপিটাল গেইনের সাথে আনলিভারেড ফার্ম ভ্যালু যোগ করলে লিভারেড ফার্মের ভ্যালু আসে। উইদাউট ট্যাক্স যেমন ইবিআইটি ডিভাইডেড বাই ইকুইলিব্রিয়াম কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ইকুইলিব্রিয়ামের রেট দ্বারা ভাগ করলেও ভ্যালু অফ দ্য আনলিভারেড বা লিভারেড ফার্ম বের হয়। এরপরে আসুন ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের আরেকটা সূত্র আমি এখানে অ্যাপ্লাই করেছি। যদি কখনো প্রশ্নপত্রে পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকে, গেইন ট্যাক্স দেওয়া থাকে, আর ডেপ্ট ট্যাক্স দেওয়া থাকে, তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। দেখুন ইবিআইটি ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট কর্পোরেট ট্যাক্স, এটা ইনটু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম গেইন ফ্রম লিভারেড, আমরা জানি গেইন ফ্রম লিভারেডে দুইটা সূত্র, একটা হলো ডেপ্ট ইনটু ট্যাক্স রেট, আর যখন পার্সোনাল ট্যাক্স থাকে, ডেপ্ট ট্যাক্স থাকে, ইন্টারেস্ট ট্যাক্স থাকে, তখন ডাইনের এই সূত্রটা ব্যবহার করা হয়। ডেপ্ট ইনটু ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস উপরে অংশে 1 মাইনাস ট্যাক্স রেট কর্পোরেট ট্যাক্স ইনটু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই 1 মাইনাস ডেপ্ট ট্যাক্স। ক্যালকুলেশন করলে আমরা যে অংশ পাবো সেই অংশের সাথে ডেপ্ট গুণ করবেন, গুণ করলে এখানে গেইন ফ্রম লিভারেড পাওয়া যাবে। এবার আসুন লিভারেড ফার্মের ভ্যালু, ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম।
প্রথমে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস এরপরে এই বাকি অংশ এই গেইন ফ্রম লিভারেড, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে গেইন ফ্রম লিভারেড আর ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম দুটো যোগ করলে হয় ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। আশা করি বুঝতে পারছেন। এটাই ছিল আমাদের এমএম অ্যাপ্রোচের সূত্র। আর বাকি আরবিট্রেজ এবং ক্যাশ ফ্রি যেটা দুইটা সূত্র, দুইটা ফরম্যাট, ওই 6 এবং 7 এই দুটো আমরা ছকের মাধ্যমে করব। তো ছকটা নিচে দেওয়া হয়েছে, অ্যান্সার করার সময় এটা দেখতে পাবেন। তো প্রথমে আসুন আমরা আজকের ক্লাসে আমাদের বইয়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সেক্ষেত্রে তাহলে আমরা চলুন এখন এনআই অ্যাপ্রোচ দেখে আসি। শুরু করি আমরা আমাদের বইয়ের 1 নম্বর প্রবলেম। গ্রিন লাইফ লিমিটেড হ্যাজ 10 লক্ষ ডেট ক্যাপিটাল ইন ইট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। বর্তমান তাদের ডেট ক্যাপিটাল আছে কত? 10 লক্ষ টাকা। দেয়ার এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইবিআইটি ইজ টাকা 5 লক্ষ। রেট অফ ইন্টারেস্ট ডেপ্টের পরে সুদ কত? 10%। কস্ট অফ ইকুইটি কে এর মান কত? 20%। এই ছিল আমাদের ইনফরমেশন। রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস এর মান প্রথম বের করতে হবে। যেহেতু প্রশ্নপত্রে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে সেহেতু এনআই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে শেয়ার ক্যাপিটালের মান বের করতে হবে। আর এনওয়াই অ্যাপ্রোচ হলে প্রথমে আমাদের কেও দেওয়া থাকতো এবং ভ্যালু বের করতে বলা হতো। যেহেতু আমাদের মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করতে বলা হয়েছে অবশ্যই এটা এনআই অ্যাপ্রোচ। দ্বিতীয় প্রশ্ন মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে। তো ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র আমরা শিখেছি এস প্লাস বন্ড, বন্ডের ক্যাপিটাল দেওয়া রয়েছে 10 লাখ আর এস এর মান আমাদের বের হবে, এই দুটো যোগ করলে ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে যাবো। 3 নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, দ্যাট মিন্স কেও বের করতে হবে। কেও সূত্র আমরা শিখেছি ইবিআইটি ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ফার্ম। ইবিআইটি প্রশ্ন দেওয়া আছে 5 লাখ আর ভ্যালু অফ দ্য ফার্ম আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে পেয়ে যাব। এই ভ্যালু অফ দ্য ফার্ম দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে যাব। ব্র্যাকেটে বলা আছে বাই অ্যাপ্লাইং দ্য এনআই অ্যাপ্রোচ। এই এনআই অ্যাপ্রোচ বলা না থাকলেও আমরা বুঝতে পেরেছিলাম যে যেহেতু কস্ট অফ ইকুইটি দেওয়া আছে সেহেতু এই অঙ্কটি এনআই অ্যাপ্রোচই করতে হবে। তো 3টে প্রশ্ন আমরা পড়ে নিলাম, এখন আমরা এটা অ্যাপ্লাই দেব, অ্যান্সার করব। সেক্ষেত্রে আসুন আমি একটা টিপস লিখে দিয়েছিলাম যে ইবিআইটি থেকে প্রথমে সুদ বাদ দিয়ে নেট ইনকাম অর্থাৎ এনআই বের করতে হয়, তারপরে এনআই কে কেই দ্বারা ভাগ করে শেয়ার মূল্য নির্ধারণ করতে হয় এস এর মান, তারপর ফার্মের মূল্য বের করতে হয়। এই কারণে এই পদ্ধতিকে এনআই অ্যাপ্রোচ বলা হয়, কারণ ইন্টারেস্ট বের করে বাদ দেওয়ার পরে নেট ইনকাম থাকে। এটা হলো এনআই অ্যাপ্রোচের সংজ্ঞা, আমরা কিভাবে বলি এটা। সেক্ষেত্রে আমি এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়েছিলাম এনআই অ্যাপ্রোচ চেনার উপায়। এনআই অ্যাপ্রোচ প্রশ্নপত্রে অবশ্যই কে এর মান দেওয়া থাকবে, আর কে এর মান দেওয়া থাকলে এনআই হয়, আর কে ওর মান দেওয়া থাকলে এনওআই অ্যাপ্রোচ হয়। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আসুন আমরা অঙ্কটা শুরু করি। 1 নম্বর ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ শেয়ার, ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু অফ শেয়ার। উই নো দ্যাট, আমরা জানি মার্কেট ভ্যালু অফ শেয়ার এস সমান সমান ইবিআইটি মাইনাস আই ডিভাইড বাই কে। ইবিআইটি 5 লক্ষ আর ইন্টারেস্ট হবে হিয়ারে আমরা লিখেছি 10 লক্ষ ইন্টু 10%, এতে হয় 1 লক্ষ টাকা। তো 5 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 4 লক্ষ থাকে। আর ডিভাইড বাই কেইতে হলো 20% মানে 0.20 ইউজ করা হয়েছে। 4 লক্ষকে 0.20 দ্বারা ভাগ করলে 4 5 20, এখানে 20 লক্ষ টাকা হবে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। এবার আসুন দ্বিতীয় প্রশ্ন উত্তর দেখি। মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি অর দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ভির মান নির্ণয় করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান সমান বি প্লাস এস। বি হলো বন্ড ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল কত ছিল প্রশ্নে? 10 লাখ। আর এস ক্যাপিটাল 1 নম্বর রিকোয়ারমেন্টে বের হয়েছে 20 লাখ। তাহলে 10 লাখ যোগ 20 লাখ এতে আসে 30 লাখ। এই 30 লাখ টাকাই হলো অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন ভ্যালু অফ দ্য ফার্ম। এবার আসুন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও। সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই ভি ইনটু 100। ইবিআইটি প্রশ্নপত্রে সরাসরি দেওয়া থাকবে 5 লক্ষ টাকা দেওয়া আছে। আর 2 নম্বরে ভ্যালু অফ দ্য ফার্ম 30 লক্ষ টাকা। 5 লক্ষকে 30 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 16.67% অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3টি রিকোয়ারমেন্ট আমরা শিখলাম। তো এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি। এখানে আমাদের বলা আছে ইউজিং দ্য এনআই অ্যাপ্রোচ শো দ্যাট দ্য ইনক্রিজ অফ ডেট causes the decrease of overall cost of capital from the following information। নিচের ইনফরমেশন দিয়ে আমরা দেখাবো যে এনআই অ্যাপ্রোচ অনুসরণ করে যখন আমরা ডেট ক্যাপিটাল বৃদ্ধি করব, ঋণের পরিমাণ বাড়াবো, তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে আসবে ফার্মের। অর্থাৎ বেশি করে ঋণ নিলে ব্যয়, ওভারঅল ব্যয় কমে আসে, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এটা আমাদের দেখাতে বলা হয়েছে। আবার প্রশ্নটা পড়ি।
Using the NI approach, show that দেখাও যে the increase of debt causes the decrease of overall cost of capital from the following information. EBIT যেখানে 6 লাখ, debt capital 12 লাখ এবং KE হচ্ছে 14%। এই ছিল আমাদের ইনফরমেশন। এখন ডেট ক্যাপিটাল 12 লাখ দেওয়া আছে, ইনক্রিজ করতে বলা হয়েছে। ডেট ক্যাপিটাল ইনক্রিজ করলে 12 থেকে বেশি বৃদ্ধি করতে হবে। তাহলে 12 থেকে 12 লাখের জায়গায় এবার 13 লাখ, 14 লাখ, 15 লাখ, 16 লাখ, 20 লাখ যে যেটা পারে সেটা নিতে পারবে। আমি এখানে একটা ছক দিয়ে 3টে কলাম দিয়েছি টাকার। 3টে কলামে প্রথমে লিখেছি ডেট 12 লাখ, এটা প্রসেস সাপ্লাই দেওয়া ছিল। তারপরে লিখেছি 15 লাখ, এটা আমরা ইচ্ছা করে ধরে নিয়েছি। আর তারপরে লিখেছি 20 লাখ। আপনারা ইচ্ছা করলে এখানে 12 লাখের থেকে বেশি 13 লাখ, 14 লাখ এভাবে ধরতে পারেন। আর কলম একটা বাড়াতেও পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে এনআই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে দেখাবো যে ডেট ক্যাপিটাল বৃদ্ধির ফলে যে কেও অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যে কমে আসে এটা আমরা প্রমাণ করব। তো আমরা শুরু করি। প্রথমে ইবিআইটি প্রসেস দেওয়া ছিল 6 লাখ, সবার জন্য এখানে প্রত্যেক কলমে 6 লাখ লেখা হলো। ইন্টারেস্ট 10%, তাহলে 12 লাখে 10% হয় 1,20,000, 15 লাখে 10% 1.5 লক্ষ, আর 20 লাখে 10% 2 লক্ষ টাকা। বিয়োগ করলে ইবিটি থাকে 4,80,000, 4,50,000, 4 লক্ষ। এবার আসুন ইবিটি মানে নেট ইনকাম, এটাকে আমরা কেই দ্বারা ভাগ করব। তাহলে কেই প্রসেস দেওয়া ছিল কত? 14%, 0.141414। এখন আমরা ভাগ করছি, ভাগ করলে এস পাওয়া যাবে। এস এর সূত্র কি? ইবিটি ভাগ কেই। এখানে আমাদের শেয়ার ক্যাপিটালের ভ্যালু পেয়ে গেলাম 34,28,571, 32,14,286, 28,57,143। এটা হলো ভ্যালু অফ শেয়ার। এরপরে বন্ড ক্যাপিটাল। বন্ড ক্যাপিটাল অবশ্যই উপরে যেটা ছিল এটা কপি পেস্ট করলে হবে 12 লাখ, 15 লাখ, 20 লাখ। এখন আসুন ভ্যালু অফ দ্য ফার্ম। সূত্র আমরা জানি এস প্লাস বি, অর্থাৎ এস হলো আমাদের উপরের লাইনটা আর বি হলো নিচের লাইন। এই দুইটা যোগ করি, 34 লাখ আর 12 লাখ সামথিং যোগ করলে হলো 46,28,571। 15 লক্ষের সাথে উপরেটা যোগ করলে হলো 47,14,286। আর লাস্টেরটা হলো 20 লাখ আর 28 লাখ মিলে 48,57,143। এটাই ছিল ভ্যালু অফ দ্য ফার্ম। এখন আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে, লাস্ট আইটেম। তাহলে কেওর সূত্র আমরা জানি, পূর্বে শিখেছি ইবিআইটি ভাগ ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে ইবিআইটি উপরে দেওয়া আছে 6 লাখ, এই 6 লাখকে আমরা ভাগ করবো ভ্যালু অফ দ্য ফার্ম দ্বারা। 46 লাখ, 47 লাখ, 48 লাখ সামথিং। এই টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম। প্রথমটা বের হলো 12.96%, দ্বিতীয়টা বের হয়েছে 12.73%, একটু হ্রাস পেয়েছে, কমে গেছে। তৃতীয়টা 12.35%, আরো কমে গেছে। শিক্ষার্থীগণ, আমরা এখানে দেখাতে পারলাম যে যখনই আমরা ডেট ক্যাপিটাল ইনক্রিজ করেছি তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আস্তে আস্তে কমে আসছে। এটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। We are showing that when the increase of debt causes the decrease of overall cost of capital. আমরা এখানে দেখাতে সম্মত হয়েছি যে মানে আমরা দেখাতে পারলাম যখন আমরা ডেট ক্যাপিটাল ইনক্রিজ করেছি তখনই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আস্তে আস্তে কমে গেছে। এটাই আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল। তাহলে কমেন্টটা না করলে হবে না। এটাই ছিল আমাদের প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এনআই অ্যাপ্রোচে লাস্ট আইটেমই হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এইটাই দেখাতে হবে। 3 নম্বর প্রশ্ন দেখুন, এখানে বলা আছে কম্পিউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যাপ্লাইং দ্য এনআই অ্যাপ্রোচ ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। অল্টারনেটিভ ক্যাপিটাল স্ট্রাকচার, নো ডেট, একটা কোনো ডেট ঋণ ব্যবহার করে না। ডেট 3 লাখ, ডেট 3.5 লাখ। তাহলে কয়টা কলাম দিতে হবে টাকার? 3টে কলাম দিতে হবে। আর স্ট্রাকচারটা লিখে দিতে হবে ইবিআইটি থেকে শুরু করে কেও পর্যন্ত, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত। কারণ প্রশ্নে বলা হয়েছে কম্পিউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আর নো ডেট, ডেট 3 লাখ, ডেট 3.5 লাখ। দেখুন লিখেছি আমরা নো ডেট, কোনো ডেট নেই, এখানে কোনো ঋণ নেই। আর ডেট 3 লাখ, ডেট 3.5 লাখ। আশা করি এবার বুঝতে পারছেন। ইবিআইটি, আমরা ইবিআইটি লিখে ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিটি থাকলো, কেই দ্বারা ভাগ করলাম, শেয়ার ক্যাপিটাল পাওয়া গেল। শেয়ার ক্যাপিটালের পরে বন্ড ক্যাপিটাল, বন্ড ক্যাপিটাল 3 লাখ আর 3.5 লাখ, প্রথমটাই দেওয়া নেই। এবার ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করলাম, ভ্যালু অফ দ্য ফার্ম দ্বারা ইবিআইটি কে ভাগ করলাম, ইবিআইটি কে ভাগ করলে কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে গেলাম। বাস, এখানে ছোট বড় কিছু জিজ্ঞেস করা হয়নি, কমেন্ট করা লাগবে না, ডাইরেক্ট আমাদের ভ্যালু অফ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এইটুকু দেখানো হলো, বাস অ্যান্সার শেষ। তো আমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা দেখুন, এটাও সে একই অবস্থা। তো আশা করি আপনারা এখন বুঝতে পারছেন এভাবে প্রত্যেকটি করতে হবে। দেখুন এখানে 4th ইয়ারে 14 সালে এই অঙ্কটি এসেছে, 5 নম্বর অঙ্কটি। এটা একটু পড়ি আমরা, খুব সহজ, 10 মার্কের এই অঙ্কটি এসেছিল। ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ দ্য আকিব লিমিটেড, কস্ট অফ ইকুইটি, এটা কে এর মান
15%, কস্ট অফ ডেট 10%, ফিক্সড কস্ট ইন্টারেস্ট 20,000 টাকা, আর্নিং ফর দ্য ইয়ার, এটা মোট আর্নিং ফর দ্য ইয়ার বলতে ইবিআইটি এখানে বোঝানো হয়েছে 2,20,000 টাকা। এই ছিল ইনফরমেশন। রিকোয়ারমেন্ট, ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস এর মান বের করতে হবে। তো এস এর মানে আমরা সূত্র জানি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। ইবিআইটি 2,20,000, ইন্টারেস্ট ছিল 20,000, বাদ দিলে থাকে 2 লক্ষ, ভাগ করলাম কেই 15% দ্বারা, তাতে আসে 13,33,333। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। অঙ্কটা আজকে আপনারা এখনই হোমওয়ার্ক করবেন, এটা কমপ্লিট করে ফেলবেন, কারণ এটা বোর্ডে অঙ্ক আবার রিপিট করতে পারে। তো এবার আসুন, মার্কেট ভ্যালু অফ দ্য ডেট বা বন্ড, ইন্টারেস্ট কত ছিল 20,000, আর ডেট রেট কত ছিল, ইন্টারেস্ট রেট 10%। সেক্ষেত্রে এই 20,000 ইন্টারেস্ট অ্যামাউন্টকে কস্ট অফ ডেট দ্বারা ভাগ করলে 2 লক্ষ টাকা বের হবে ডেট ক্যাপিটাল। তাহলে 2 নম্বরে আমরা আসি, ক্যালকুলেশন অফ ডেট ক্যাপিটাল বা বন্ড ক্যাপিটাল বি। উই নো দ্যাট, আমরা জানি বি সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই কে ডি। ইন্টারেস্ট অ্যামাউন্ট প্রসেসে দেওয়া আছে 20,000, ভাগ করলাম কস্ট অফ ডেট 10% দ্বারা, তাহলে আসলো 2 লক্ষ টাকা, এটাই অ্যান্সার। 3 নম্বর, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম আমরা পূর্বে শিখেছি। ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র হলো বন্ড প্লাস এস। বন্ড হলো 2 লাখ, এর শেয়ার ক্যাপিটাল হলো 13,33,333, তাহলে মোট হলো 15,33,333 টাকা, এটাই অ্যান্সার। 4 নম্বর বলা হয়েছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ইবিআইটি কে ভাগ করতে হবে ভ্যালু অফ ফার্ম দ্বারা। তো ইবিআইটি কত, 2,20,000, ভ্যালু অফ দ্য ফার্ম 15,33,333। 3 নম্বর রিকোয়ারমেন্টে যেটা বের হয়েছে, ভাগ করে 100 দ্বারা গুণ করলাম 14.35%, এটাই ছিল অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 14 সালের অঙ্কটি কমপ্লিট করে ফেললাম। এরপর আসুন 16 সালে আসছে এডিইউ 7 কলেজে 4th ইয়ারে, এ কোম্পানি উইথ দ্য নেট অপারেটিং ইনকাম ইবিআইটি অফ টাকা 3 লক্ষ। এখন এখানে 3 লক্ষ টাকা ইবিআইটি দেওয়া আছে, ইজ অ্যাটেম্পটিং টু ইভ্যালুয়েট দ্য নাম্বার অফ পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার গিভেন বিলো। নিচে দেওয়া হলো ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার 1 2 3 4 5 5টা। ডেট ক্যাপিটাল স্ট্রাকচার প্রথমটাই 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এখানে ঋণের পরিমাণ দেওয়া রয়েছে। কস্ট অফ ডেট 10%, 10%, 11%, 12% এবং 14%। কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 12%, 12.5%, 13.5%, 15% এবং 16%। এখন প্রশ্ন, হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ডেড অ্যান্ড হোয়াই। এনএ অ্যাপ্রোচে আমরা এখানে দেখব যে এই 5টা স্ট্রাকচারের মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট। তাহলে আমরা এখানে সোর্স 5টা পেয়ে গেলাম, সোর্স 1 2 3 4 5, 5টা টাকার কলাম করে এখানে পার্টিকুলারে লিখলাম প্রথমে ইবিআইটি। দেখব যে কোনটা আমাদের ভালো। এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদেরকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে, আর সেজন্য আমরা ইবিআইটি লিখলাম প্রথমে, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম। ইন্টারেস্ট কিভাবে করব, ডেট ক্যাপিটালের উপরে ডেট রেট গুণ করলাম, অর্থাৎ 3 লক্ষের উপরে 10% গুণ করলে কত হয় 30,000। দ্বিতীয়টা 4 লক্ষের সাথে 10% গুণ করলে 40,000। তৃতীয় ইন্টারেস্ট হয়েছে 55,000, তারপরে 72,000, তারপরে 98,000। এই 7 লক্ষের সাথে 14% গুণ করলে 98,000 হয়। সেক্ষেত্রে ইন্টারেস্ট বাদ দিলে কি থাকে, ইবিটি থাকে। ইবিটি কে কেই দ্বারা ভাগ করবেন। এখন কেই পাবেন কোথায়, 5টা স্ট্রাকচারে 5 রকমের কেই এর মান দেওয়া আছে, এইগুলি আমরা বসিয়ে দিলাম। দিয়ে এখন ভাগ করলে শেয়ার ক্যাপিটাল ইবিটি ভাগ কেই, এতে আসে আমাদের 22,50,000, 20,80,000, 18,14,815 টাকা, 14,70,968 টাকা এবং 12,62,500 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হলো শেয়ার ক্যাপিটাল। এবার আসুন বন্ড ক্যাপিটাল। তো বন্ড ক্যাপিটাল আমাদের পোস্টে দেওয়া আছে, এটা কপি পেস্ট করলাম। এই 5 ধরনের বন্ড ক্যাপিটাল এবার যোগ করলাম, 22-এর সাথে 3 যোগ করলে 25,50,000, তারপর এটা 24,80,000, তারপরে 23,14,815। এভাবে আমরা যোগ করে সবগুলো পেয়ে গেলাম ভ্যালু অফ ফার্ম। এখন ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে গেছি। এই ভ্যালু অফ দ্য ফার্ম দ্বারা ইবিআইটি কে ভাগ করলে কে ও পাওয়া যাবে। তাহলে কেও সমান ইবিআইটি ভাগ ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টু 100, 11.76%। তারপর এটা 12.10, 12.96, 14.49, 15.29। শিক্ষার্থীগণ, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যে লেভেলে সব থেকে কম হবে সেটা আমাদের জন্য বেস্ট হবে, ভালো হবে। তাহলে আমরা এই ডিস্ট্রিবিউশনে 5টা স্ট্রাকচারের মধ্যে দেখলাম প্রথম স্ট্রাকচারে সব থেকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ছোট রেট হয়েছে, অর্থাৎ 11.76, এইটাই সব থেকে ছোট, আর সবগুলি এর থেকে বড় ছিল। তাহলে আমাদের জন্য কোনটা সিলেক্ট করব, এই 1 নম্বর সোর্স। প্রশ্নে বলা হয়েছিল হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ডেড অ্যান্ড হোয়াই।
কোন স্ট্রাকচারটা তুমি পছন্দ করবে এবং কেন করবে। তাহলে আমরা দিলাম এখানে কমেন্ট, উই শুড রিকমেন্ডেড সোর্স নাম্বার 1 ফর দিস কোম্পানি, এই কোম্পানির জন্য, বিকজ কারণ দেয়ার ভ্যালু অফ দ্য ফার্ম ইজ হায়ার, কারণ এখানে ভ্যালু অফ দ্য ফার্ম বড় আছে, অ্যান্ড এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ লোয়ার, এবং ব্যয়ও কম আছে, ভ্যালু অফ দ্য ফার্মও বড় আছে, সুতরাং এটা আমাদের জন্য বেস্ট। তো আশা করি বুঝতে পারছেন, এটা ছিল 16 সালের প্রশ্ন। 17 সাল আসুন। 17 সালের প্রশ্নটা অনেক ছোট, এটা 4 মার্কের জন্য এসেছিল। তাই বলা হয়েছে এখানে দ্য পোটিম কোম্পানি দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম ইবিআইটি হচ্ছে 50,000 টাকা। দ্য কোম্পানি হ্যাজ এ 10% ডেট ক্যাপিটাল 2 লক্ষ টাকা, 2 লক্ষের উপরে 10% ঋণ। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেয়ারম্যান হচ্ছে 12.5%। দ্য নাম্বার অফ দ্য শেয়ার অফ কোম্পানি 2000 শেয়ার আছে বর্তমানে। এইটুকু ছিল প্রশ্ন। রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। তো ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে গেলে আমরা জানি যে ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র হলো এস প্লাস বি, অর্থাৎ বি তে হলো ডেপ্ট ক্যাপিটাল, এখানে 2 লাখ দেওয়া আছে, কিন্তু এস তো দেওয়া নেই। এখন এস এর আবার সূত্র আমরা জানি ইবিআইটি মাইনাস আই ডিভাইড বাই কে ই, কেই দেওয়া আছে। ইন্টারেস্ট অ্যামাউন্ট এখন বের করতে পারবো 2 লাখের উপর 10% 20,000, আর ইবিআইটি দেওয়া আছে 50,000, তো 50,000 মাইনাস 20,000 ডিভাইড বাই কে এর মান 12.5%, 0.125। আমরা ব্র্যাকেটের এই কাজটি প্রথমে কমপ্লিট করলাম। 50 থেকে 20 বাদ দিলে 30 থাকে, 30,000কে 0.125 দ্বারা ভাগ করলে 2,40,000 হয়, আর তার সাথে ডেপ্ট ক্যাপিটাল বন্ড ক্যাপিটাল 2 লাখ টাকা, এই সাথে আমরা যোগ করলাম 2,40,000 এর সাথে 4,40,000 টাকা। এটাই হলো ভ্যালু অফ দ্য ফার্ম। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর প্রশ্ন আসুন, ফাইন্ড আউট দ্য কে ও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেখান। আমরা পূর্বে শিখেছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই ভি ইনটু 100। তো ইবিআইটি 50,000 টাকা, ভ্যালু অফ দ্য ফার্ম 4,40,000 টাকা 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নেওয়া হলো। আচ্ছা, এটাকে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 11.36%। অ্যান্সার শেষ। 3 নম্বর প্রশ্ন, ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। এখন মার্কেট প্রাইস পার শেয়ার, তাহলে শেয়ার ক্যাপিটাল হচ্ছে আমাদের 2,40,000, আর এটাকে ভাগ করতে হবে শেয়ার সংখ্যা কত, 2,000। তো আমরা লিখলাম শেয়ার ক্যাপিটাল ভাগ নাম্বার অফ শেয়ার, 2,40,000 কে 2,000 দ্বারা ভাগ করলে 120 টাকা, এটাই অ্যান্সার। সেবাদগণ, তাহলে আমরা 18 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন দেখেছি। এটা 17 সাল ছিল, 16 সাল ছিল, আর এই ছিল আমাদের সব 1 নম্বর ফরম্যাটে অঙ্ক। তাহলে আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের সকল অঙ্ক কমপ্লিট করলাম। এখন আপনাদের দায়িত্ব এখনই আপনার খাতা কলম নিয়ে বসে এই অঙ্কগুলি কমপ্লিট করেন। আমাদের বই থেকে 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো আজকে কমপ্লিট করেন, আর আগামী ক্লাস যখন শুরু করব আবার আমরা 2 নম্বর ফরম্যাট থেকে শুরু করব। এভাবে আমরা সব কয়টা ফরম্যাটে অঙ্ক যদি কমপ্লিট করতে পারি, ইনশাল্লাহ পরীক্ষায় এর বাইরে কখনো অঙ্ক আসবে না। আর পরীক্ষায় যে কোনো ফিগারে অঙ্ক দিলে আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। তো শিক্ষার্থীগণ, তাহলে আজকে পর্যন্ত আমরা ক্লাস শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।